স্বাগতম সবাইকে হঠাৎ ভূতের দেখা চ্যানেলে। আমি শাহনাজ আছি তোমাদের সাথে। আজকের গল্পটি এমন এক বাড়ি যেখানে অতৃপ্ত আত্মার ছায়া ঘুরে বেড়ায় এবং প্রিয়জনের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে। রাতের অন্ধকার, হিমেল বাতাস আর অদৃশ্য শক্তি সব মিলিয়ে আজ আমরা শুনব মারিয়া ও সাগরের সঙ্গে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প, অতৃপ্ত আত্মার প্রতিশোধ। গভীর রাতে কোনো মেয়ের চিৎকার শুনে ঘুম ভেঙে যায় আমার। ঘড়িতে তখন ঠিক রাত 12টা বাজে। এত রাতে কোনো মেয়ের চিৎকার শুনে অবাক হয়ে যাই, কারণ এই বাড়িটাতে আজ আমরা নতুন, আর পাশেই আমার বউ মারিয়া শুয়ে আছে। আমরা দুজনই সদস্য, তাহলে কার চিৎকার ছিল? আমি বিছানা থেকে উঠে পড়ি। মারিয়া তখন গভীর ঘুমে আচ্ছন্ন। আমি ঘরের দরজা খুলে যেই বাইরে পা দেই, তখনই হিমেল শীতল বাতাস আমার শরীরে লাগে। আমি চমকে উঠি হঠাৎ এমন শীতল বাতাসে। আমি সামনের দিকে এগিয়ে যাই। একটু এগিয়ে যেতেই দেখি জানালার পাশে কেউ দাঁড়িয়ে আছে। কোনো মেয়ে হবে। কে দাঁড়িয়ে আছে ওখানে? বাড়ির মধ্যে ঢুকলে কি করে? কিন্তু সেখান থেকে কোনো উত্তর আসছিল না। চুপচাপ দাঁড়িয়েছিল। আমি তার দিকে এগিয়ে যাই। আমি তার ঘাড়ে হাত দেব, এমন সময় মারিয়া চিৎকার করে। আমি পিছনে ঘুরে তাকাই, তারপর আমার জানালার দিকে তাকাই, তখন জানালার পাশে কেউ ছিল না। জানালা দিয়ে হু হু করে শীতল বাতাস ঘরের মধ্যে ঢুকছিল। আমি বেশ অবাক হয়ে যাই। নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। যেটা নিজের চোখে দেখলাম সেটা এত তাড়াতাড়ি উধাও হয়ে গেল। মারিয়া আবার চিৎকার করে। আমি দৌড়ে ঘরের মধ্যে যাই। মারিয়া আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে। মারিয়া তখন কাঁপছিল। সে কথা বলতে চাইছিল, কিন্তু কোনোভাবেই কথা বলতে পারছিল না। মারিয়া আমাকে ঘরের ছাদের দিকে ইশারা করে। আমি উপরে তাকাই, কিন্তু সবকিছু স্বাভাবিক ছিল। আমি মারিয়াকে বলি, কি হয়েছে মারিয়া? এভাবে চিৎকার করলে কেন? মারিয়া আমার কথার কোনো জবাব দিতে পারছিল না। সে ফুঁপিয়ে কান্না করছিল। আমি মারিয়াকে বিছানাতে বসাই। তারপর তাকে এক গ্লাস পানি দেই। সে ঢকঢক করে সব পানি খেয়ে ফেলে। মারিয়ার চোখে আজকের মতো ভয় আমি কখনোই দেখিনি। কিছুক্ষণ পর মারিয়া কিছুটা নর্মাল হয়। তারপর বলে, আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ ঠান্ডা বাতাসে ঘুম ভেঙে যায়, আর তখন দেখি তুমি বিছানায় নেই। আমি ভাবলাম তুমি বাথরুমে গেছো, তাই আবার ঘুমানোর চেষ্টা করি। ঠিক তখন ওপরের দিকে চোখ যায় আমার, আর সেখানে দেখি একটা উলঙ্গ মেয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। আর হঠাৎ সেই মেয়ে আমার দিকে তাকায়, আর আমি তখন চিৎকার করি। মারিয়ার কথা শুনে আমার একটু চিন্তা হয়। আমি নিজেও একটু আগে প্যারানর্মাল কিছু দেখেছি, তাই মারিয়ার কথা আমি ফেলে দিতেও পারছি না। আবার তাকে যদি এসব বলি, তাহলে সে আরও ভয় পেয়ে যাবে। তাই তাকে আমি বলি, তুমি হয়তো ঘুমের মাঝে স্বপ্ন দেখেছ। যদি এমনটা হতো, তাহলে রেলিংয়ে তো মেয়েটা ঝুলে থাকতো। দেখো, কিছু নেই। না সাগর, আমি সত্যি বলছি। তুমি বিশ্বাস করো, আমি মেয়েটাকে সত্যি ঝুলন্ত অবস্থায় দেখেছি। আচ্ছা ঠিক আছে, আমি বিশ্বাস করেছি। এখন তো আর কেউ নেই, তাই এসব চিন্তা করা বাদ দিয়ে ঘুমাও, ঠিক আছে? তারপর মারিয়া আমাকে জড়িয়ে ধরে আমার বুকের মাঝে মাথা গুজে ঘুমিয়ে পড়ে। আজকের মতো ভয় পেতে মারিয়াকে আমি কখনো দেখিনি। আমি বুঝতে পারি না কি হচ্ছে এসব। বাড়িতে আসার প্রথম দিনেই এমন অদ্ভুত সব ঘটনা ঘটছে। নানা রকম চিন্তা করতে করতে আমিও ঘুমিয়ে পড়ি। সকালে যখন ঘুম ভাঙে, তখন দেখি মারিয়া বিছানায় নেই। মারিয়ার এটা অভ্যাস হয়ে গেছে। খুব ভোরে ঘুম থেকে উঠবে, তারপর খাবার রান্না করতে চলে যাবে। আমি বিছানা থেকে উঠে বাথরুমে যাই ফ্রেশ হতে। আমি ফ্রেশ হচ্ছিলাম, এমন সময় আয়নাতে দেখতে পাই একটা মেয়ে উলঙ্গ অবস্থায় আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমি পিছনে ঘুরে তাকাই, কিন্তু কেউ নেই পিছনে। আমি সামনে আয়নার দিকে তাকাই, সেখানে আবার মেয়েটাকে দেখতে পাই। এবার সে কান্না করছিল। আমি পিছনে তাকাই, কিন্তু কেউ নেই। হঠাৎ মারিয়া আমাকে ডাক দেয়, আর আয়নাতে থাকা মেয়েটি উধাও হয়ে যায়। আমি অনেকটা ভয় পেয়ে যাই। তাহলে কাল রাতে মারিয়া সত্যি বলছিল, কিন্তু আমাদের সাথে কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। আমি ফ্রেশ হয়ে বাথরুম থেকে বের হই। আমাকে দেখেই মারিয়া বলে, তোমাকে সেই কখন থেকে ডাকছি, আর তোমার কোনো সাড়া শব্দ নেই। আসলেই মারিয়া আমাকে ডেকেছে, কিন্তু আমি তার ডাকে কোনো সাড়া দেইনি। না মানে বাথরুমে গেছিলাম তাই। আচ্ছা ঠিক আছে, খাবার রান্না করা হয়ে গেছে, খেয়ে অফিসে যাও, ঠিক আছে চলো। তারপর আমি খাবার খেয়ে অফিসের জন্য রেডি হয়ে বাসা থেকে বের হই। আমি যখন বাসা থেকে বার হই, তখন আশেপাশের সব মানুষ আমার দিকে তাকিয়েছিল।
তারা যেন কোনো এলিয়েনকে দেখছে, আগে কখনো দেখেনি, তাই এইভাবে সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি এসব না ভেবে অফিসে চলে যাই। অফিসে গিয়েই মারিয়াকে ফোন দেই। নতুন বাড়িতে এসেছি, সবকিছু অপরিচিত। মারিয়ার কিভাবে সময় কাটবে বুঝতে পারছি না। মারিয়াকে ফোন দিয়ে বলি অফিসে পৌঁছে গেছি। তারপর অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়ি। অনেক কাজ জমেছিল, তাই কাজগুলো শেষ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। আমি অফিস থেকে বার হয়ে একটা ফুলের দোকানে ঢুকি, কয়েকটা কালো গোলাপ নেই। তারপর চকলেট নিয়ে বাসার দিকে রওনা দেই। বাসায় পৌঁছাতে পৌঁছাতে অন্ধকার হয়ে যায়। আমি যখন বাসার সামনে আসি তখন দেখি একটা লোক আমার বাড়ির ভেতর থেকে বের হয়ে আসে আর আমাকে দেখে উল্টা দিকে চলে যায় আর অন্ধকারের মাঝে হারিয়ে যায়। রাতের বেলা আমার বাড়ি থেকে কোনো ছেলে বের হয়ে আসলো? আমার বাড়িতে তো কারোর আসার কথা নয়। যদি আত্মীয় হতো তাহলে তো আমার সাথে কথা বলতো। আমি বাড়ির ভেতর প্রবেশ করি। কলিং বেল চাপ দেই, কিন্তু মারিয়া দরজা খুলছিল না। আমি মারিয়ার ফোনে কল দেই, কিন্তু রিসিভও করছিল না। আমি অনেকবার কলিং বেল চাপ দিই। অনেকক্ষণ হবার পরেও যখন দরজা খুলছিল না, তখন দরজাটা ভাঙব বলে ঠিক করেছি। ঠিক তখনই মারিয়া দরজা খুলে দেয়। মারিয়াকে দেখে আমি অবাক হয়ে যাই। এই সন্ধ্যা রাতে সে গোসল করেছে, কিন্তু এখন গোসল করার মানে কি? দরজা খুলতে এত দেরি হলো কেন? আর এখন গোসল কেন করেছ? গোল করার জন্যই দরজাটা খুলতে দেরি হলো। আমি যখন গোসল করতে গেছি ঠিক তখনই তুমি কলিং বেল দিয়েছ। বাসার অনেক কাজ জমেছিল আর সেগুলো শেষ করতে করতে সন্ধ্যা হয়ে যায়, তাই এখন গোসল করলাম। আমি আর কোনো কথা বাড়াই না। আমি মারিয়াকে গোলাপ আর চকলেট দেই। মারিয়া অনেক খুশি হয়ে যায়। খুশির পুরস্কার হিসাবে একটা পাপা দেয়। মারিয়া খুশি হলেও আমি তখন খুশি হতে পারছিলাম না। আমি বাথরুমে যাই ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বার হয়ে খেয়ে দিয়ে দুজনে ঘুমাতে যাই। প্রতিদিনের মতো আজও মারিয়া আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে, কিন্তু আমার চোখে তখন ঘুম আসছিল না। বাসা থেকে একটা ছেলের বের হয়ে যাওয়া, মারিয়ার গোসল করা আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। মারিয়া এমনটা করতে পারে না। আমার বিশ্বাস সে আমাকে অনেক ভালোবাসে, তবুও নিজের চোখে দেখা জিনিস অবিশ্বাস করতে পারছিলাম না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। কারো কথা বলার শব্দ শুনে আমার ঘুম ভেঙে যায়। আমি বিছানাতে উঠে বসি, ফোনটা হাতে নেই, দেখি রাত 12টা বাজে। হঠাৎ চোখ চায় পাশে, সেখানে মারিয়া নেই। আমি অবাক হয়ে যাই, এত রাতে মারিয়া কোথায় গেল? সে বাহিরে গেলে আমাকে ডেকে তুলে তারপর যায়। আমার কানে আবার কথার আওয়াজ আসে। আমি রুমের লাইট অন না করেই রুম থেকে বার হই। আমি সামনের দিকে যেতে থাকি, দেখি বাড়ির দরজা দিয়ে কেউ বেরিয়ে চলে গেল। এত রাতে কে বাড়ি থেকে বার হয়ে গেল? মারিয়া? মারিয়ার তো এত সাহস নেই। তাহলে কে? আমি সামনের দিকে এগিয়ে যেতে থাকি। দেখি সেখানে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। কোনো মেয়ে হবে, মারিয়া মতোই দেখতে। তাহলে কি মারিয়া? সেই কাউকে বাড়ি থেকে এত রাতে বের করে দিল? আমি সামনে এগিয়ে যেতে থাকি। আমার মনে তখন নানা রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমি ছায়ামূর্তিটার কাছে চলে যাই। আমি পিছন থেকে কাঁধে হাত দেই, আর তখনই ছায়ামূর্তিটা আমার উপর হেলে পড়ে যায়। এটা তো মারিয়া। আমি তাকে ডাক দেই, তার থেকে কোনো সাড়া আসে না। মনে হয় জ্ঞান হারিয়ে ফেলেছে। আমি মারিয়াকে কোলে করে রুমে নিয়ে আসি। মারিয়াকে বিছানাতে শুইয়ে দেই। আমি তখন কি করব কিছু বুঝতে পারছিলাম না। যেমনটা কখনো আশা করিনি সেটা এখন দেখতে হচ্ছে। আমি আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়ি। সে রাত কোনো মতে পার হয়ে যায়। সকালে দেখি সবকিছু স্বাভাবিক। মারিও সকাল সকাল উঠে খাবার রান্নাসহ সব কাজ করছে। আমিও আর রাতের কথা মারিয়াকে বলিনি। সেদিন আমি অফিসে যাব তখন মারিয়া বলে, সাগর, আমার কিছু শপিং করা লাগবে, অফিস থেকে তাড়াতাড়ি আসবে। আজকে তো অফিসে অনেক কাজ আছে, আসতে দেরি হতে পারে, তুমি গিয়ে করে নিও। আমি এই শহরের কিছু চিনি না, তাহলে একা কি করে যাব? মারিয়ার কথাও ঠিক, এখানে আমরা নতুন, সে এখানকার কিছু চিনে না। তাই আমি বললাম, ঠিক আছে, আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করব। সন্ধ্যার দিকে যাব আমরা, রাতে রেস্টুরেন্টে খাব। মারিয়া আমার কথা শুনে অনেক খুশি হয়। আমাকে জড়িয়ে ধরে আর বলে, ঠিক আছে, তাড়াতাড়ি আসবে। ঠিক আছে, আমি যাই। ওকে। আমি অফিসের জন্য বার হয়ে আসি। আজকেও এখানকার সব মানুষ আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি সেদিকে নজর না দিয়ে অফিসের দিকে যেতে থাকি। অফিসে গিয়ে মারিয়াকে ফোন করে জানিয়ে দিই যে আমি অফিসে পৌঁছেছি। তারপর কাজে ব্যস্ত হয়ে পড়ি। হঠাৎ আমার কেবিনে অফিসের বস আসে। স্যার, আপনি আমার কেবিনে? আমাকে বললেই তো চলে যেতাম। হ্যাঁ, সেটা তো জানি তুমি চলে যেতে। বসে থেকে থেকে শরীরটা কেমন হয়ে যাচ্ছে, তাই ভাবছি এখন থেকে একটু কসরত করব। ও আচ্ছা, ঠিক আছে স্যার। তা কি মনে করে এখন?
ও হ্যাঁ, তোমার এখন অফিস ছুটি। এই নাও ফাইল, এই কাজগুলো করে কালকে নিয়ে আসবে। এত ছুটি কেন স্যার? তুমি তো সহজে ছুটি নাও না। তোমার বউকে নিয়ে না শপিংয়ে যাওয়া লাগবে? যাও যাও। স্যারের কথায় আমি থমকে যাই। আমার বউকে নিয়ে শপিংয়ে যাওয়া লাগবে? স্যার সেটা কিভাবে জানল? তার তো জানার কথা নয়। আমি তাকে বলেছি বলেও মনে করতে পারছি না। কি ভাবছো এত? এত ভাবলে শরীর খারাপ করবে। যাও। ঠিক আছে স্যার। কথাটা বলেই এমডি স্যার সেখান থেকে চলে গেলেন। আমি ফাইলগুলো ব্যাগে রেখে ব্যাগটা নিয়ে মনের মধ্যে নানা রকম প্রশ্ন নিয়ে অফিস থেকে বের হলাম। আমার মনে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। জানি না তার উত্তর কখন কিভাবে পাব। আমি অফিস থেকে বের হয়েই বাড়ির দিকে রওনা দিই। অনেকদিন হলো মারিয়ার সাথে বাহিরে যাওয়া হয় না, তাই তার সাথে আজকে পুরা শহর ঘুরব বলে প্ল্যান করছি আর যাচ্ছি। নিউ মার্কেটের সামনে আসতেই আমি দেখি মারিয়া একটা ছেলের সাথে মার্কেটের ভিতরে চলে গেল। সে মারিয়া কিনা ভালো করে দেখার জন্য আমি মার্কেটের ভিতরে গেলাম। হ্যাঁ, যা দেখেছি একদম ঠিক। মারিয়া কোনো ছেলের সাথে মার্কেটে। আমি আর মারিয়াকে ডিস্টার্ব করলাম না। নতুন এলাকায় আসার পর থেকেই মারিয়া কেন যেন পাল্টে যাচ্ছে। সে কি আমার সাথে সুখী নয়? যদি এমনটা হতো তাহলে সে আমাকে বলতে পারত এমন মিথ্যে নাটক কেন করছে। আমার পৃথিবী মনে হচ্ছে তখন চারিদিকে ঘুরছে। আমি নিজেকে শান্ত করি আর বাসায় চলে আসি। বাসায় এসেই চেয়ারে বসে পড়ি। মরিয়ার কাছে আমার আজ অনেকগুলো প্রশ্ন আছে, যার উত্তর তাকে আজ দিতে হবে। চেয়ারের উপর কখন ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। হঠাৎ ঠান্ডা হিমেল বাতাসে ঘুমটা ভেঙে যায়। জানালা দিয়ে হু হু করে বাতাস ভেতরে ঢুকছে। শীত পড়বে মনে হচ্ছে। আমি জানালাগুলো বন্ধ করতে যাই। বাহিরে তখন প্রায় অন্ধকার হয়ে গেছে। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। আমি দরজা খুলে দিই, দেখি মারিয়া দাঁড়িয়ে আছে, হাতে শপিং ব্যাগ। দরজা খুলে দিতেই মারিয়া ভেতরে চলে আসে। তুমি কোথায় গেছিলে? আমার কথা শুনে মারিয়া আমার দিকে তাকায় আর বলে, হাতে শপিং ব্যাগ দেখেও বলছো কোথায় গেছিলাম? আমাকে না বলে একা একা কেন গেছো? তুমি তো বললে যে তোমার অফিসে আজ অনেক কাজ, তোমার দেরি হবে। তাই বলে একা একা যাবে অচেনা শহরে? একা একা কোথায় গেছি? পাশের বাসার একটা মেয়ের সাথে গেছিলাম। মেয়েটা অনেক ভালো। সে বাসায় এসেছিল, কথায় কথায় শপিংয়ের কথা হয়। তখন সে বলে আমাকে নিয়ে যাবে আর শহরটা ঘুরিয়ে দেখাবে। আমি তো তোমাকে ফোন করে বললাম আর তুমি রাজি হয়ে গেলে। আমি মারিয়ার কথা শুনে অবাক হয়ে যাই। মারিয়া আমাকে কখন ফোন দিল আর এই শপিংয়ের কথা বলল? আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার আগেই মারিয়া বাথরুমে ঢুকে যায় আর কিছুক্ষণ পর গোসল করে বের হয়। এই সন্ধ্যার সময় মারিয়াকে গোসল করতে দেখে আমি অনেকটা অবাক হয়ে যাই। মারিয়া সবসময় দুপুরে গোসল করে। সে কখনো গোসল না করে দুপুরের খাবার খায় না। আসলে অনেক গরম, ঘেমে গেছিলাম অনেক, তাই গোসল করলাম। মারিয়ার কথা শুনে আমি আর কোনো কথা বাড়াই না, শুধু বলি, ঠিক আছে, কোনো ব্যাপার না, চলো বাহিরে খেতে যাব। মারিয়া আমার কথা শুনে আমার দিকে আহত দৃষ্টিতে তাকায় আর বলে, অন্য কোনো দিন খেতে যাব, আজকে শরীরটা ভালো লাগছে না, শপিং করে শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করছে। আমি মারিয়ার কথা শুনে তার দিকে ভালো করে তাকাই। এটা মারিয়া তো, যাকে বাহিরে খেতে যাওয়ার কথা বললে এক পায়ে খাড়া হয়ে যেত, আর সে বলছে যাবে না। কিন্তু কেন? আমিও আর তাকে জোর করলাম না। ঠিক আছে, অন্যদিন যাব। ঠিক আছে। বাহিরে তখন অন্ধকার হয়ে গেছে। মারিয়া তার শপিং ব্যাগগুলো গুছিয়ে রেখেই বিছায় শুয়ে পড়ে আর ঘুমিয়ে যায়। আমি যে দুপুর থেকে খাইনি সেদিকে তার কোনো খেয়াল নেই। আমি রান্নাঘরে যাই কোনো খাবার আছে কি দেখার জন্য। পুরো রান্নাঘর খুঁজেও কোনো খাবার পেলাম না। আমি মারিয়াকে রান্না করতে নিষেধ করছিলাম বাহিরে খেতে যাব বলে। খাবার না পেয়ে না খেয়েই আমিও ঘুমিয়ে পড়লাম। পেটে ক্ষুধা থাকলে কখনো ঘুম হয়। অনেক চেষ্টা করেও ঘুমাতে পারছিলাম না। অনেক কষ্টে একটু চোখ লেগে আসে। আমি ঘুমিয়ে পড়ি। হঠাৎ কারো কথা বলার আওয়াজ পেয়ে আমার ঘুম ভেঙে যায়। আমি বিছানায় উঠে বসি। ফোনটা হাতে নিয়ে দেখি 12টা বাজে। আবার কারো কথার আওয়াজ পাই। কথাগুলো এমন ছিল, তুমি এখন যাও, ও জেগে যাবে। আরেকবার তারপরেই চলে যাব? না না, আর না, তুমি এখন যাও, ও জেগে গেলে সমস্যায় পড়ে যাব। আমি মারিয়াকে ধরে রুমে নিয়ে আসি আর তাকে পোশাক পরাই আর বিছানাতে শুইয়ে দেই। মারিয়া তখন জ্ঞানশূন্য অবস্থায় ঘুমাচ্ছে। আমি কখনো মারিয়াকে এত জোরে চড় মারিনি। আমার নিজেরই তখন খারাপ লাগছিল। এত জোরে মারা উচিত হয়নি। একেবারে অজ্ঞান হয়ে গেছে। আমি বিছানার পাশে পায়চারি করতে থাকি। মারিয়া আমার সাথে কেন এমন করল? সে আমাকে এভাবে ধোঁকা দিতে পারে না। মারিয়া এমন করতে পারে তা আমি কখনোই আশা করিনি। কিন্তু কেন এমন করছে আমার সাথে? আমার মনে তখন হাজারো প্রশ্ন। কেন করছে? কেন? কেন? সকালে যখন ঘুম ভাঙে তখন দেখি প্রতিদিনের মতো আজকেও মারিয়া স্বাভাবিকভাবেই কাজ করছে। সকালের খাবার তৈরি করে আমাকে ডাকতে এসেছে। আমি বিছানা থেকে উঠে বাথরুমে যাই ফ্রেশ হতে। বাথরুমে যখন ফ্রেশ হচ্ছিলাম
তখন হঠাৎ করে বাথরুমের আয়নার কাছে একটা উলঙ্গ মেয়েকে দেখতে পাই। সে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি পিছে ফিরে তাকাই, কিন্তু সেখানে কোনো মেয়ে ছিল না। আমি আয়নার দিকে তাকাই, তখন আর সেখানে মেয়েটাকে দেখতে পাইনি। আমি ফ্রেশ হয়ে বের হয়ে আসি। একদিকে মারিয়ার টেনশন, কেন সে আমার সাথে বোকাবাজি করল, আবার অন্যদিকে আজকে দিয়ে 2 দিন আয়নাতে একটা মেয়েকে দেখলাম। কি হচ্ছে এসব আমার সাথে? আমি কিছু বুঝতে পারছি না। সাগর, তাড়াতাড়ি খেতে এসো, এত দেরি করছো কেন? মারিয়ার ডাকলে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসছি। তারপরে আমি খেতে যাই। মারিয়া আমার সাথে স্বাভাবিকভাবেই আচরণ করছিল, যা আমার সহ্য হচ্ছিল না। আমার অনুপস্থিতিতে কি করছে আর সামনে নাটক করছে। কাল মার্কেটে যে ছেলের সাথে গেছিলে, কে সে? আমার কথা শুনে মারিয়া আমার মুখের দিকে তাকায়। হয়তো তাকে আমি এমন প্রশ্ন করব সেটা আন্দাজ করতে পারিনি। মার্কেটে ছেলের সাথে গেছি মানে? তুমি ঠিক আছো তো? আমি ঠিকই আছি। নিজের চোখে দেখা জিনিস তো অবিশ্বাস করতে পারি না। কথাটা জোরেই বলেছি। মারিয়া আমার কথায় ভয় পেয়ে যায়। সাগর, আমি কোনো ছেলের সাথে মার্কেটে যাইনি, একটা মেয়ের সাথে গেছিলাম। মারিয়া, তুমি জানো আমি মিথ্যা কথা পছন্দ করি না। তোমার যদি তাকে ভালো লেগে থাকে তাহলে আমাকে বলো, আমি তোমাদের মিল করে দেব, তাও নাটক করো না। মারিয়া আমার কথা শুনে এবার কান্না করতে লাগে। সাগর, তুমি কেন আমাকে বিশ্বাস করছো না? আমার জীবনে তুমি ছাড়া কোনো ছেলে নেই, বিশ্বাস করো। মারিয়া, তুমি তোমার কথা বন্ধ করো। তোমার কথা আমার এখন একটুকু ভালো লাগছে না। কথাটা বলেই আমি খাবার টেবিল থেকে উঠে আসি আর তৈরি হয়ে অফিসে বেরিয়ে যাই। আজকে পুরো দিন মারিয়াকে একবারও ফোন দেইনি। আজকে তার সাথে কথা বলার কোনো ইচ্ছা নেই। স্যার, আপনি কি নিয়ে এত ভাবছেন? তখন থেকে ডাকছি, কোনো সাড়া দিচ্ছেন না। আমার অ্যাসিস্ট্যান্টের কথায় ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসি। না না, কিছু না। কি হয়েছে বলে? এমডি স্যার আপনাকে তার কেবিনে ডাকছে। কি কাজের জরুরি ফাইল আছে বলে আপনার কাছে। আচ্ছা যাও, আমি যাচ্ছি। ঠিক আছে স্যার। আমি এমডি স্যারের রুমে যাই। স্যার, আসতে পারি? আরে সাগর, এসো এসো, তোমার কথাই ভাবছিলাম। আমার কথা? কিন্তু কেন? আচ্ছা বাদ দাও, তোমার মুখ শুকনা দেখাচ্ছে কেন? বউয়ের সাথে কিছু হয়েছে? না না স্যার, তেমন কিছু না, রাত জেগে কাজ করেছি তাই। তোমার এই একটা সমস্যা, তোমাকে তো রাত জেগে কাজ করতে বলিনি। শুধু কাজ করলেই হবে? পরিবারের সদস্যদেরও একটু সময় দাও। কাজ যখন আছে তখন ফেলে রেখে কি হবে, তাই আর কি। আচ্ছা ঠিক আছে, ফাইলটা দাও। আমি এমডি স্যারকে ফাইলটা দিয়ে আমার ক্যাবিনে আসি। আজকে কাজে কোনো মন বসছে না। আজকে আমার মনে ঝড় বয়ে যাচ্ছে। আমি একটুকুও শান্তি পাচ্ছি না। মারিয়াকে এভাবে বলা উচিত হয়নি। আমি এমডি স্যারের থেকে শরীর খারাপ করছে বলে ছুটি নিয়ে বাসার দিকে যেতে থাকি। আমি ফোন দিয়ে খাবার কথা না বলা পর্যন্ত মারিয়া কখনো দুপুরে খায়নি, আর সকালে রাতে একসাথেই খাই। আজকে মারিয়া মনে হয় এখনও খায়নি। তাকে ফোন দেব? না থাক, বাসায় গিয়ে দুজনে একসাথে খাবো। আমি তাড়াতাড়ি বাসার দিকে যেতে থাকি। হঠাৎ একটা বাস তার নিয়ন্ত্রণ হারিয়ে আমার দিকে এগিয়ে আসতে থাকে। আমি সেখান থেকে সরে দাঁড়ানোর অনেক চেষ্টা করছি, কিন্তু কোনো ভাগেই একটুকুও নড়তে পারছি না। মনে হচ্ছে কেউ আমার পা ধরে রেখেছে। বাসটা একদম কাছে চলে এসেছে। মনে হচ্ছে এবার জীবনটা এখানেই শেষ, কিন্তু হঠাৎ কেউ আমার হাত ধরে টান দেয়। আমি সাইডে মাটিতে পড়ে যাই। বাসটা আমার কাছ দিয়ে চলে যায়। আমি যেন হাফ ছেড়ে বাঁচি। আমি উঠে দাঁড়াই, দেখি মারিয়া দাঁড়িয়ে আছে। সুইসাইড করার এত ইচ্ছা কেন? ছ্যাঁকা খেয়েছেন? মারিয়ার কথা শুনে আমি অবাক হয়ে যাই। কি বলছে সে এসব? তুমি ঠিক আছো মারিয়া? এসব কি বলছো? মেয়েটা আমার কথা শুনে আমার মুখের দিকে হা করে তাকিয়ে আছে। আমার নাম মারিয়া না, আমার নাম সানজিদা। সানজিদা? তোমার মাথা ঠিক আছে তো? নিজেকে অন্য নামে পরিচয় দিচ্ছ। আমার মাথা ঠিকই আছে, আপনার মাথাতেই সমস্যা আছে। সুইসাইড করতে গেছিলেন, আমিই বাঁচালাম, আবার আমাকে কি নামে ডাকছেন? কথাটা বলেই মারিয়া সামনের দিকে চলে গেল। আমি অনেক খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। আমি তাড়াতাড়ি বাসার দিকে যেতে থাকলাম।
বাসায় পৌঁছে আমি আলাদা চাবি দিয়ে দরজা খুলি আর ভিতরে যাই। আমি আমার রুমে যাই, আর রুমে যা দেখি তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মারিয়া রুমেই আছে, রুমের দেয়ালে হেলান দিয়ে কান্না করছে। আমি যে রুমে ঢুকেছি তার সেদিকে তার কোনো খেয়াল নেই। তাহলে কি আমি মারিয়াকে অযথা সন্দেহ করেছি? কিন্তু কি করে হতে পারে সবকিছু? নিজের চোখে দেখা। আমি মারিয়ার ঘাড়ে হাত দেই। মারিয়া চমকে ওঠে। আমাকে দেখেই আমাকে জড়িয়ে ধরে আর কান্না করতে করতে বলে, সাগর, বিশ্বাস করো, আমার জীবনে তুমি ছাড়া কেউ নেই। আমি কোনো ছেলের সাথে শপিংয়ে যাইনি। বিশ্বাস না হলে পাশের বাড়ির মেয়েটাকে জিজ্ঞেস করো। তুমি আমাকে মেরে ফেলো, তাও আমার ভালোবাসার নামে অপবাদ দিও না। আমি কি বলবো বুঝতে পারছি না। মারিয়ার কথা শুনে আমার অনেক খারাপ লাগছিল। দুইটা মারিয়া কিভাবে সম্ভব? মারিয়া তখন ফুপিয়ে ফুপিয়ে কান্না করছিল। আমি মারিয়ার চোখের পানি মুছে দেই। কান্না করে চোখ দুটো ফুলিয়ে ফেলেছে। সকাল থেকে খাওনি? তুমি না খেলে আমি কখন খেয়েছি? আমি খাইনি তোমাকে কে বলছে? সব কথা সবাইকে বলা লাগে না। হয়েছে, আর যুক্তি দেয়া লাগবে না, চলো খাবে। মারিয়া আবার কথা শুনে অনেকটা খুশি হয়। আমি যে খাইনি সেটা সে অটোম্যাটিক্যালি বুঝতে পারে, তাই তার কাছে কিছু লুকাতে পারি না। আমি খাবার টেবিলে বসে আছি। মারিয়া তড়িঘড়ি করে আমাকে খাবার দিচ্ছে। আসলে সে আমাকে কতটা ভালোবাসে সেটা আমার পক্ষে অনুধাবন করা সম্ভব না। তাকে আমি কত কথা বলেছি, কিন্তু তাকে আমি খেতে ডাকলাম, সোজা রাজি হয়ে গেল, কোনো প্রকার কথা ছাড়া। আমাকে খাবার দিয়ে বসে আছে। কি হলো, তুমি খাবে না? তুমি খাও, তারপর খাবো। না, আমরা একসাথে খাবো। তারপর আমি মারিয়াকে খাবার খাইয়ে দেই। খাবার খেতে খেতে আমি মারিয়াকে জিজ্ঞেস করি, তোমার কোনো যমজ বোন আছে? মারিয়া আমার কথা শুনে আমার মুখের দিকে তাকায়। কিছুক্ষণ পরে বলে, ছিল, এখন নেই। ছিল, এখন নেই মানে বুঝলাম না। আমরা দু বোন ছিলাম। জন্মের থেকেই আমি যতক্ষণ চোখ খোলা রাখি, আমার বোন ততক্ষণ চোখ খোলা রাখতে পারত না। আমি যখন ঘুমাতাম তখন সে জাগত। তার জীবনটা আমার সাথে আটকে ছিল। তার প্রভাব আমার উপর কখনো পড়েনি। মা বাবা গল্প করত আমার জন্য, যে সে বিছানায় পড়ে থাকত নিথর দেহে, তবুও আমার প্রতি তার কোনো অভিযোগ ছিল না। আমি ছোট ছিলাম, সে বড় ছিল। আমি রাতে যখন ঘুমাতাম তখন আমার বোন জেগে উঠত আর আমাকে অনেক আদর করত। আমাকে তার কোলে নিয়ে রাখত ঘুমের মধ্যে। আমি যদি রাতেই হঠাৎ ঘুম থেকে উঠতাম তখন আমার বোন আবার অজ্ঞান হয়ে যেত। আমাকে অনেক ভালোবাসত আমার বোন, কিন্তু তার সাথে কখনো কথা বলা হয়নি আমার। কথাগুলো বলে মারিয়া থেমে যায়। আমি অনেকটা অবাক হয়ে যাই। এমনটা কখনো হতে পারে? বিশ্বাস করতে পারছি না যে এমনটা হয়। এমনটাই হয়েছে সাগর। বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্যি। তুমি আমার মনের কথা বুঝলে কি করে? এই কথা যেই শুনুক সেই মনে এমনটা ভাববে। যাই হোক, তারপর কি হলো? তারপর মারিয়া যা বলল তা শুনে আমার হৃৎপিণ্ডের স্পন্দন মনে হচ্ছে থেমে যাবে। এমনটা কেউ করতে পারে? এত নিষ্ঠুর হতে পারে মানুষ? কারো মন এত নিচু হতে পারে? নিচু মস্তিষ্কের মানুষ ব্যতীত এই কাজ করা সম্ভব না। একটা 10 বছর বাচ্চা মেয়েকে শারীরিক নির্যাতন করেছে, এটা কিভাবে সম্ভব? হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। দেখি পাশে মারিয়া ঘুমাচ্ছে। তাহলে এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম? ঘরের জানালা খোলা ছিল। জানালা দিয়ে হু হু করে ঠান্ডা বাতাস ঘরে ঢুকছিল। আমি মারিয়াকে ডাকি, এটা স্বপ্ন কিনা দেখতে। আমার ডাকে মারিয়া জেগে ওঠে। আর তখনই মনে হলো জানালা দিয়ে কেউ লাফ দিল। আমি জানালার কাছে দৌড়ে গেলাম, কিন্তু সেখানে কিছু ছিল না। আমার এমন দৌড়ানো দেখে মারিয়া বলে, কি হয়েছে সাগর? এভাবে ডাকলে আর উঠে জানালার কাছে চলে এলে? আমি মারিয়াকে কিছু বুঝতে দিলাম না, কারণ সে ভয় পাবে। না, কিছু না, জানালা দিয়ে ঠান্ডা বাতাস আসছিল তাই। ও ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। আমি জানালাটা বন্ধ করে দিয়ে বিছানায় চলে আসি আর শুয়ে পড়ি। আমি মারিয়াকে জড়িয়ে ধরে ঘুমাই। কখন সকাল হয়ে যায় বুঝতেই পারি না। সকালে মারিয়ার ডাকে ঘুম ভাঙে। আমি উঠে ফ্রেশ হয়ে খেয়ে অফিসের দিকে যেতে থাকি। রাস্তার মাঝে হঠাৎ একটা লোক আমাকে বলে, আপনারা এতদিন
ওই বাড়িতে আছেন কি করে? আমি লোকটার কথা শুনে অনেক অবাক হয়ে যাই। কেন? ওই বাড়িতে কি হয়েছে? আপনি বাড়িতে আসার আগে কিছু শোনেননি? না তো, কি হয়েছে? ওই বাড়িতে কেউ একদিনের বেশি থাকতে পারে না। কেন থাকতে পারে না? শুনেছি ওই বাড়িতে একটা বাচ্চা মেয়ের লাশ পাওয়া গেছিল রেলিংয়ে, আর তাই ওই বাড়িতে যারাই থাকতে যায় তারা ওই মেয়েকে দেখতে পায়। লোকটার কথা শুনে আমার মনে অনেকগুলো প্রশ্ন উদয় হয়। আমি লোকটার কাছ থেকে বিদায় নিয়ে অফিসের দিকে যেতে থাকি। আমি অফিসে পৌঁছে মারিয়াকে ফোন দিই বলার জন্য যে আমি অফিসে পৌঁছে গেছি, কিন্তু মারিয়ার ফোন তখন বন্ধ বলছিল। আমি ভাবলাম চার্জ নাই হয়তো, তাই আর চেষ্টা করলাম না। অফিসে বসে নিউজ পেপার পড়ছিলাম, তখন একটা নিউজ দেখে আমার চোখ আটকে যায়। নিউজটা এমন ছিল, একটা ৩৫ বছরের পুরুষকে শারীরিক নির্যাতন করে গলায় ফাঁস দিয়ে হত্যা। একটা পুরুষকে শারীরিক নির্যাতন কে করবে? এমনটা কি করে হতে পারে? না জানিয়া কত কি দেখা লাগবে। আমি অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়ি। অফিস শেষ করে বাসার দিকে যেতে থাকি। আমার মনে তখন অনেক চিন্তা। পুরো দিন মারিয়াকে ফোনে পাইনি। তার কিছু হয়নি তো? আমি বাড়িতে পৌঁছে কলিং বেলে চাপ দেই, কিন্তু কেউ দরজা খুলছিল না। আমি অনেকবার চেষ্টা করি, কিন্তু কোনো রেসপন্স আসছে না। আমি তখন ডুপ্লিকেট চাবি দিয়ে তালা খুলি আর ঘরের মধ্যে প্রবেশ করি। পুরা বাড়ি অন্ধকার, কোনো বাল্ব জ্বালা নেই। আমি ব্যাগটা রেখে মারিয়াকে ডাকতে থাকি, কিন্তু তার কোনো সাড়া শব্দ নেই। একসময় আমার রুম থেকে কথার আওয়াজ পাই। আমি আস্তে আস্তে রুমের মধ্যে যেতে থাকি। ফিস ফিস করে কথা বলার আওয়াজ পাচ্ছিলাম। আমি রুমে ঢুকে দেখি মারিয়া একা একা কথা বলছে। আমি মারিয়ার কাছে যেতেই রুম থেকে একটা হাওয়া জানালা দিয়ে বাইরে বের হয়ে যায়, আর মারিয়া তার জ্ঞান হারিয়ে নিচে পড়ে যায়। আমি মারিয়াকে তুলে বিছানায় শুইয়ে দেই। তারপর আমি আলো জ্বালাই আর মারিয়ার চোখে মুখে পানির ছিটে দেই। তখন মারিয়া জ্ঞান ফিরে পায় আর আমাকে বলে, সাগর, তুমি কখন আসলে অফিস থেকে? এসেছি অনেকক্ষণ হলো, কিন্তু তুমি একা একা কার সাথে কথা বলছিলে? আমি কথা বলছিলাম কার সাথে? আমি কি করে বলবো? আমি কারোর সাথেই কথা বলছিলাম না। আচ্ছা ঠিক আছে, বলো এই বাড়িটা আসলে কার? আমার কথা শুনে মারিয়া চুপ হয়ে যায়। কিছুক্ষণ পরে বলে, আমাদের বাড়ি। এ বাড়িতে আমার বোনের সাথে এমন ঘটনা ঘটার পর বাবা মা আমার নিরাপত্তার কারণে এ বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যায়। তাহলে এত বছর পর এ বাড়িতে কেন আসলে? আমার কাছে কেন অন্য মানুষকে দিয়ে বাড়ি বিক্রি করালে? বাড়িটা বাবা মা পরে বিক্রি করে দিয়েছিল। আমরা যখন বাড়ি খুঁজতেছিলাম তখন হঠাৎ একদিন আমাদের বাড়িতে একটা চিঠি আসে, আর সেখানে এই বাড়িটা বিক্রির কথা বলা ছিল। আমিও আর মারিয়াকে কিছু জিজ্ঞেস করলাম না। আমি বাথরুমে যাই, ফ্রেশ হতে যাই। আর ফ্রেশ হবার সময় আমি আয়নার কাছে দেখি একটা বাচ্চা মেয়ে আমার পিছনে দাঁড়িয়ে আছে। পিছনে ফিরে তাকালে আর কেউ থাকে না, তাই আমি আর বেশি গুরুত্ব দিলাম না। কিন্তু এবার যখন পিছনে ঘুরি তখন দেখি বাচ্চা মেয়েটি আমার সামনে দাঁড়িয়ে, আর তার চোখে মুখে অনেক রাগ ছিল। হঠাৎ সে আমার গলা চেপে ধরে। আমি তার হাত সরাতে পারছিলাম না, অনেক শক্ত করে ধরেছিল। আমি অনেক চেষ্টা করছিলাম নিজেকে মেয়েটার হাত থেকে বাঁচাতে, কিন্তু আমি পারছিলাম না। আমার হাত পা আস্তে আস্তে অবশ হয়ে আসছিল। আমার চোখ দুটো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, আর জ্ঞান হারিয়ে যাবার আগে দেখলাম মারিয়া আমার দিকে আসছে। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। আমার যখন জ্ঞান ফেরে তখন আমি নিজেকে বিছানায় আবিষ্কার করি। মারিয়া আমার পাশে বসে আছে। আমাকে দেখেই বলে ওঠে, তুমি ওইভাবে ফ্লোরে পড়ে গেছিলে কেন? আমি কি বলবো বুঝতে পারছি না। তাকে বলা ঠিক হবে না, তাই লুকিয়ে গেলাম। না, হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছি। একটু সাবধানে থাকবে না? তোমার কিছু হলে আমার কি হবে? আমি ঠিক সময় না পৌঁছালে কি হতো? আমার কিছু হবে না, আমার কিউটি বউ আছে না। হয়েছে হয়েছে, এবার রেস্ট নাও। কথাটা বলেই মারিয়া রুম থেকে বের হয়ে যায়। আমি সেদিন আর অফিসে যাইনি। অফিসের বসকে বলে ছুটি নেই। সারা দিন রুমের মধ্যে থাকি।
শরীরটা অনেক খারাপ হয়ে যায়। মারিয়ার মধ্যে কিছুদিন থেকে তার চালচলন পরিবর্তন হয়েছে মনে হচ্ছে। মাঝে মাঝে কেমন প্যারানর্মাল কাজ করছে। রাতে আমি আর মারিয়া শুয়ে আছি। হঠাৎ আমাদের ঘরের জানালা দমকা বাতাসে খুলে যায়। আমার শরীরটা খারাপ থাকায় তখনও ঘুমাইনি। কিছুক্ষণ পর দেখি জানালা দিয়ে কোনো শীতল ঠান্ডা বাতাস ঘরের মধ্যে ঢুকল, আর একটা কালো ছায়া মারিয়ার পাশে দাঁড়ালো। আমি ঘুমের ভান করে শুয়ে আছি। কিছুক্ষণ পরে ছায়াটা তার হাত মারিয়ার মাথায় বুলায়, আর তাতে মারিয়া ঘুম থেকে জেগে ওঠে। তোকে আর একটা কাজ করতে হবে বোন, তারপর তোকে আমি আমার সাথে নিয়ে যাব। তোকে ছাড়া আমার একটুও ভালো লাগে না। ছায়াটা এই কথা বলে, আর তা শুনে মারিয়া মন্ত্রমুগ্ধের মতো বলে, আমাকে নিয়ে যাও তোমার কাছে। তুই চিন্তা করিস না বোন, আমি তোকে নিয়ে যাব, তোর কোনো কষ্ট হবে না সেখানে। হঠাৎ ছায়াটা মারিয়ার শরীরের মধ্যে ঢুকে যায়, আর মারিয়া তখন বিছানা থেকে উঠে বসে আর জানালা দিয়ে লাফ দেয়। আমি সাথে সাথে জানালার কাছে যাই, কিন্তু সেখানে কেউ নেই। মারিয়া তাহলে কোথায় গেল? মারিয়ার বোন কি তাহলে মারিয়ার মাধ্যমে তার প্রতিশোধ নিচ্ছে? তাহলে কি সকালের দেখা নিউজের ছেলেটাকে এরাই মেরেছে? কিন্তু মারিয়া তো ছেলে না, সে কি করে ধর্ষণ করবে? আমার মাথায় কিচ্ছু ঢুকবে না। আমি ঘরের মধ্যে পায়চারা করতে থাকি। মারিয়া কখন আসবে তার অপেক্ষা করতে থাকি। কিছুক্ষণ পর জানালা দিয়ে আবার হিমেল হাওয়া আসতে থাকে, আর তখন জানালা দিয়ে মারিয়া ঘরে প্রবেশ করে। আমাকে দেখে মারিয়া থেমে যায়। আমি মারিয়ার কাছে যাই। কোথায় গেছিলে এত রাতে? মারিয়া আমার কথার কোনো উত্তর না দিয়ে শুতে যাচ্ছিল। আমি মারিয়ার হাত ধরি। মারিয়া তখন আমার দিকে ফিরে তাকায়। তার চোখ দুটো লাল টকটকে হয়ে আছে। কিন্তু তখন আমার ভয় লাগছিল না। আমি মারিয়ার শরীর ঝাঁকুনি দিয়ে বলি, উত্তর না দিয়ে কথায় যাচ্ছ? আমার ব্যাপারে তুমি কোনো কথা বলো না। তোমার ব্যাপারে কথা বলবো না মানে? তুমি আমার বউ, আমার বলার অধিকার আছে। আমি জানি মারিয়া হুঁশে নেই। মারিয়ার বোন তাকে তখন নিয়ন্ত্রণ করছে। আমার হাত ছাড়ো। ছাড়ব না কি করবে? কি করব? কথাটা বলেই মারিয়া আমার গলা চেপে ধরে। আমার দম বন্ধ হয়ে আসছিল। তখন মারিয়া আমার গলা ছেড়ে দেয়। আমার বোন কষ্ট পাবে বলে ছেড়ে দিলাম। আমার বোনকে আমি নিয়ে যাব। কি করে তুই আটকাস দেখি। আমি তখন কাশতে শুরু করি। অনেক জোরে গলা চেপে ধরেছিল। আবার বলে ওঠে, আমার প্রতিশোধ পূর্ণ হয়েছে। আমি এখন আমার বোনকে নিয়ে যাব। তার মানে আজকে আবার মারিয়াকে দিয়ে একটা খুন করালে? খুন? কোনটা খুন? এটা তাদের প্রাপ্য। তোমার প্রতিশোধ মারিয়াকে দিয়ে কেন নিলে? আর মারিয়া আমাকে ছেড়ে তোমার কাছে কখনোই যাবে না। আমার কথা শুনেই সে হাসতে শুরু করে। আমি আমার বোনকে নিয়ে যেতে পারি, পারলে আটকা। কথাটা বলেই সে মারিয়ার দেহ থেকে বের হয়ে যায়। আর মারিয়া ফ্লোরে পড়ে যায়। আমি মারিয়াকে ধরে তুলে বিছানায় শুইয়ে দিই। আমার তখন অনেক টেনশন হচ্ছিল। আমি কি পারব মারিয়াকে আমার কাছে রাখতে, নাকি তার বোন সফল হবে? সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে যাই। হঠাৎ মারিয়ার চিৎকার শুনতে পাই। আমি দৌড়ে বাথরুম থেকে বের হই, আর রান্নাঘরের দিকে যাই। দেখি মারিয়া ফ্লোরে পড়ে আছে। আমি মারিয়ার চোখে পানি ছিটে মারি। মারিয়ার হুঁশ ফিরে আসে। আমাকে দেখেই জড়িয়ে ধরে আর কান্না করতে থাকে। আমি মারিয়ার চোখের পানি মুছে দিই, আর তাকে জিজ্ঞেস করি, কি হয়েছে এভাবে চিৎকার করনে আর ফ্লোরে পড়ে আছো? সঞ্জিদা ফিরে এসেছে। সঞ্জিদা? কে এই সঞ্জিদা? আমার বড় বোন। আমার মনে তখন খটকা লাগে। আমি রাস্তায় যে মেয়েকে দেখে মারিয়া মারিয়া মনে করেছিলাম, তার নাম সঞ্জিদা বলেছিল মেয়েটি। তাহলে কি সেই মারিয়ার বড় বোন? কিন্তু এটা কিভাবে সম্ভব? মারিয়ার বোন তো মারা গেছে, আর সে তো জীবিত ছিল। কি বলছো তুমি? মরা মানুষ কখনো ফিরে আসে? আমি ঠিকই বলছি সাগর। এক্ষুনি সঞ্জিদা আমার সামনে এসেছিল আর আমাকে ডাকছিল। আমি চিৎকার দিতেই জানালা দিয়ে লাফ দিয়ে চলে যায়। আমি মারিয়ার কথা শুনে জানালার কাছে যাই। দেখি জানালার আশেপাশে কেউ নেই। আশেপাশে তো কিছু নেই, তোমার মনের ভুল হবে হয়তো। না সাগর, আমার মনের ভুল না, আমি ঠিকই দেখেছি। আচ্ছা ঠিক আছে, তুমি ঠিক দেখেছ। এখন এইসব ভাবতে হবে না, তুমি রেস্ট নাও। আমি মারিয়াকে রুমে নিয়ে গিয়ে শুইয়ে দিই। আমি অফিসের জন্য বাড়ি থেকে বের হয়ে যাই। অফিসে পৌঁছে কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়ি।
অফিসের কাজ শেষ করে বাড়ির দিকে যেতে থাকি। যাবার সময় একটা হোটেল থেকে বিরিয়ানি কিনে নিই। তারপর বাড়িতে এসে কলিং বেল চাপ দিই, কিন্তু মারিয়া তখন দরজা খুলছিল না। আমার কাছে আলাদা চাবি ছিল। আমি সেটা দিয়ে দরজা ভুলে ভিতরে ঢুকি। আমি আমার রুমে চলে যাই। দেখি মারিয়ার রুমের এক কোণায় গুটিসুটি মেরে হাঁটুর মধ্যে মাথা গুজে বসে আছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে। ঘরের সব জিনিস লণ্ডভণ্ড হয়ে আছে। আমি মারিয়ার কাঁধে হাত দিই। মারিয়া চমকে উঠে বলে, আমাকে ছেড়ে দাও, আমি কোত্থাও যাব না। কথা যা বলেই কান্না করতে শুরু করে। মারিয়া, কি হয়েছে তোমার? আর কোথায় যাওয়ার কথা বলছো? আমার কথা শুনে মারিয়া মুখ ওপরে তুলে তাকায় আর আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। ফুপিয়ে কান্না করতে লাগে। এভাবে কি কান্নাই করবে নাকি কি হয়েছে বলবে? আমি তোমাকে বলেছিলাম না সঞ্জিদা ফেরত এসেছে? সত্যি সে এসেছে, আর আমাকে তার সাথে নিয়ে যেতে চায়। আমি যেতে চাইনি, তাই ঘরের সব জিনিস এমন লণ্ডভণ্ড করে দিয়েছে। আমি সবকিছু জানি, কিন্তু মারিয়ার সামনে সেটা বললে সে আরও ভেঙে পড়বে। তাই আমি তার সামনে কিছু বলি না, তাকে বুঝতে দিই না কিছু। তুমি নিশ্চয়ই স্বপ্ন দেখেছ মারিয়া, এমনটা কখনো হয় না। কোনো মৃত মানুষের আত্মা কখনো ফিরে আসে না। তুমি কেন বিশ্বাস করছো না সাগর আমার কথা? আমি সত্যি বলছি, আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে চাই না। আচ্ছা ঠিক আছে, তোমাকে কোথাও যেতে হবে না, আমি আছি তো। আমি মারিয়াকে ফ্লোর থেকে তুলে বিছানায় বসাই, আর তাকে অনেক কষ্টে বোঝাই। এরপর যদি এমন হয় তাহলে আমি কিছু একটা করব। মারিয়া আমার কথা শুনে কিছুটা শান্ত হয়। তারপর বাথরুমে যাই ফ্রেশ হতে। যখন ফ্রেশ হচ্ছিলাম তখন বাথরুমের আয়নাতে সঞ্জিদাকে দেখতে পাই। সে তখন হাসছিল আর বলছিল, আমার বোনকে আমি নিয়ে যাব, কেউ তা আটকাতে পারবে না। আমার কাছে আমার বোন অনেক ভালো সুখী থাকবে। আমি রাগে আয়নাতে হাত দিয়ে একটা বাড়ি মারি। আয়নাটা ভেঙে যায়, আর শব্দে মারিয়া দৌড়ে বাথরুমে আসে। আমাকে দেখে বলে, আয়নাটি ভাঙল কি করে? আর তোমার হাত দিয়ে তো রক্ত বের হচ্ছে। বলেই মারিয়া আমার হাতে ব্যান্ডেজ করে দেয়। একটু দেখে শুনে থাকতে পারো না? হাত কাটল কি করে এখন বলো? মারিয়ার কথার কি জবাব দিব বুঝতে পারছিলাম না। তাকে সত্যিটা বললে সে আরও বেশি ভয় পেয়ে যাবে, তাই আমি কোনো কথা বললাম না। মারিয়া হাত ব্যান্ডেজ করে দিল। আমি রুমে চলে আসি আর অফিসের বসের থেকে ছুটি নিই, আর মারিয়াকে ডাক্তারের কাছে যাব বলে বাসা থেকে বেরোই। কিছু একটা তো করতেই হবে, এভাবে চলতে দেয়া যায় না। যেমনটা হচ্ছে তাতে সঞ্জিদা যদি সফল হয়ে যায় তখন কি হবে? সঞ্জিদা সফল হওয়ার আগেই আমাকে কিছু করতে হবে। আমার একটা চাকমা বন্ধু ছিল, আর তারা আদিবাসী হওয়ার কারণে এই সব জিনিসে বেশি বিশ্বাস করে, আর সেজন্য তারা এমন কিছু জানে তা দিয়েই এসব সমস্যার সমাধান পাওয়া যায়। আমি তার কাছে যাব, তাকে সব কিছু বললে সে কোনোভাবে না কোনোভাবে আমাকে সাহায্য করতে পারবে। কল লিস্ট চেক করে সেই পুরনো দিনের বন্ধুর নাম্বার বের করলাম। লেখা আছে জাদুকরিণী। মজা করে তাকে এ নামে আমি ডাকতাম। ফোন দিলাম, কয়েকবার রিং হওয়ার পর রিসিভড করল। হ্যালো, কে বলছেন? জাদুকরিণী? আমার কথা শুনে অপর প্রান্ত থেকে কিছুক্ষণ নীরবতা পালন করে উত্তর আসলো, সাগর। ঠিক চিনেছিস, সাগর। এতদিন পর মনে পড়ল? আমার তাও মনে পড়েছে, তোর তো তাও পড়েনি। যাই হোক, বাদ দে। তা কি কেমন আছিস? আছি ভালোই, তুই কেমন আছিস? আমিও ভালোই আছি। তুই ভালো রেখে গেছিস, তাহলে তো ভালো থাকবই না। তাও ঠিক বলেছিস। যাই হোক, তোকে একটা দরকারে ফোন দিছি। কি দরকার বল? আমি তরিকে সব কিছু খুলে বলি। তরি কিছু শুনে কিছুক্ষণ নীরবতা পালন করে তারপর বলে, এমনটা হয়েছে আর আজ আমাকে বলছিস? এতদিন যদি কিছু হয়ে যেত? আচ্ছা ঠিক আছে, এখন কি করতে হবে বল? পূর্ণিমা আসতে 5 দিন বাকি, আর এই 5 দিন মারিয়াকে দেখে রাখবি, আর 5 দিন পর চলে আসবি। আচ্ছা ঠিক আছে। আর শোন, সাবধানে থাকিস, তোরও বিপদ হতে পারে। ঠিক আছে, বাই বাই। তারপর আমি একটা ফার্মেসিতে যাই, আর সেখান থেকে ব্যথার আর ঘুমের ঔষধ নেই, যাতে মারিয়াকে বলতে পারি আমি ডাক্তারের কাছে গেছিলাম আর ডাক্তার এইগুলো দিয়েছে। তারপর আমি বাসার দিকে রওনা দেই। বাসার সামনে আসতেই দেখি জোরে বাতাস বইতে শুরু করে। ঘরের সব দরজা জানালা খোলা। বাতাসের জন্য সবগুলো পাল্লা বাড়ি খাচ্ছে আর শব্দ হচ্ছে। আমি দৌড়ে বাড়ির মধ্যে প্রবেশ করি। মারিয়াকে না দেখতে পেয়ে সোজা রুমে চলে যাই, আর সেখানে গিয়ে আমার বুক ধুক করে ওঠে। আমার হাত পা শীতল হতে থাকে। মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। দেখি মারিয়া রেলিংয়ের সাথে ঝুলে আছে, আর গলায় তার ওড়না পেঁচানো।
মারিয়া রেলিংয়ে ছটফট করছে। আমি দৌড়ে একটা টুল নিয়ে আসি আর তার মারিয়ার পায়ের নিচে দেই আর সেখান থেকে মারিয়াকে নামাই। মারিয়া কাশতে শুরু করে। আমি মারিয়াকে এক গ্লাস পানি দেই আর মারিয়া পানি ঢক ঢক করে সব খেয়ে নেয় আর আমাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, কিন্তু কিছু বলতে পারছিল না। আমি মারিয়াকে তুলে বিছানায় বসাই আর তাকে শান্ত করার চেষ্টা করি, কিন্তু মারিয়া শান্ত হতে পারছিল না। আর একটু দেরি করলে হয়তো মারিয়াকে আমি হারিয়ে ফেলতাম। আর এই কয়েকটা দিন আমি মারিয়ার কাছ থেকে কোথাও যাব না। আমি তখনই অফিসের বসের কাছে ফোন দিয়ে সমস্যার কথা জানাই আর 10 দিনের ছুটি নিই। কিছুক্ষণ পর মারিয়া শান্ত হলে তাকে জিজ্ঞেস করি, কিভাবে এসব হলো? আমার কথা শুনে মারিয়া কান্না করতে করতে বলে, আমি তোমাকে বলেছিলাম না সানজিদা ফিরে এসেছে আর সে আমাকে তার সাথে নিয়ে যেতে চায়, আর আজ সানজিদা আমাকে তার সাথে প্রায় নিয়েই গেছিল। আমি মারিয়াকে সান্ত্বনা দেই, আমি আছি না, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। আমার অনেক ভয় করছে সাগর, যদি কিছু হয়ে যায়। কিচ্ছু হবে না, আমি আছি তো। তারপর আমি মারিয়াকে একটা ঘুমের ট্যাবলেট খাইয়ে ঘুম পাড়িয়ে দেই। রাতের বেলা হঠাৎ মারিয়া চিৎকার করে ওঠে। তার চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। আমি ধরফর করে ঘুম থেকে উঠে বসি। মারিয়া আমাকে জড়িয়ে ধরে আর কান্না করতে থাকে। আমি মারিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা দিয়ে বলি, কি হয়েছে, খারাপ স্বপ্ন দেখেছ? কি স্বপ্ন দেখেছ? সানজিদা তোমাকে মেরে আমাকে তার সাথে নিয়ে যাচ্ছে। আমি মারিয়ার কথা শুনে তাকে বলি, এগুলা তো শুধু স্বপ্ন, তাই চিন্তা না করে ঘুমাও। না সাগর, আমার অনেক চিন্তা হচ্ছে। তোমার যদি কিছু হয়ে যায়, তোমাকে ছাড়া আমি বাঁচব না, বলেই কান্না করতে থাকে। আমি মারিয়াকে জড়িয়ে ধরি। সত্যি বলতে ভয় আমারও করছে। যদি সত্যি সত্যি মারিয়াকে হারিয়ে ফেলি। মারিয়াকে অনেক কষ্টে শান্ত করি আর তাকে জড়িয়ে ধরে ঘুমাই। সকালে যখন ঘুম ভাঙে তখন দেখি মারিয়ার শরীরে অনেক জ্বর। মারিয়া জ্বরের জন্য ভালো করে কথা বলতে পারছে না। ওর আগে কখনো এমন জ্বর হয়নি। তাই আমি মারিয়াকে হাসপাতালে নিয়ে যাই। মারিয়া জ্বরের কারণে আবোল তাবোল বকতে থাকে। আমি যাব না, আমাকে ছেড়ে দাও, নানা রকম কথা বলছিল মারিয়া। ডাক্তার মারিয়াকে ওষুধ দেয়। জ্বর কমছিল না বলে একজন মহিলা ডাক্তার তাকে ইনজেকশন দেয়। আর ইনজেকশন দেবার সময় মারিয়ার হাত দিয়ে রক্ত বের হয়। আমি তখন অনেক ভয় পেয়ে যাই। পুরা দিন জ্বর থাকার পর রাতের দিকে মারিয়ার জ্বর কমে। মারিয়া তখন শান্তভাবে ঘুমাচ্ছিল। আমার উপর দিয়েও পুরো দিন অনেক ধকল গেছে। তাই মারিয়ার বেডের পাশেই হেলান দিয়ে কখন ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। হঠাৎ ঠান্ডা শীতল বাতাসে আমার ঘুম ভেঙে যায়। মারিয়া তখন অঘোর ঘুমে আচ্ছন্না। বাহিরেও কুকুরে ডাক। হঠাৎ মনে হলো কোনো ছায়ামূর্তি বাহিরে চলে গেল। আমি তার পিছে পিছে বাহিরে যেতে থাকি। কে ছিল সে দেখার জন্য। দরজাটা যখন খুলছিলাম তখন মনে হলো দরজা না খুলে সে বাহিরে গেল কি করে। তাহলে কি এটা সানজিদা? আমি অনেক ভয় পেয়ে যাই। মারিয়ার কোনো ক্ষতি করেনি তো? আমি দৌড়ে মারিয়ার বাছে যাই। না, মারিয়ার কিছু হয়নি, সে ঘুমাচ্ছে। আমি একটু নিশ্চিন্ত হই, তারপর আবার ঘুমিয়ে পড়ি। সকালে মানুষের শোরগোলে আমার ঘুম ভেঙে যায়। মারিয়া তখনও ঘুমোচ্ছে। পুরা দিন অনেক কষ্টে কেটেছে, তাই ঘুমাচ্ছে ঘুমাক, আর ডাকলাম না। কিন্তু বাহিরে এত কথা হচ্ছে কেন? আমি দেখার জন্য বাহিরে যাই। ডাক্তারের রুমের সামনে অনেক মানুষ ভিড় করে আছে। আমি ভিক ঠেলে সামনে যাই, আর যা দেখি তাতে আমার ভয়টা বেড়ে যায়। বুকটা ঢুকঢুক করছিল। যে ডাক্তার ইনজেকশন দেবার সময় মারিয়ার হাত দিয়ে রক্ত বের করেছিল, তার দেহ উলঙ্গ অবস্থায় রেলিংয়ের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। তার চোখ দুটো বড় বড় হয়ে বাইরে বের হয়ে আছে। মনে হচ্ছে মরার আগে এমন কিছু দেখেছিল যার জন্য সে এতটা ভয় পেয়েছিল যে তার চোখ দুটো এমন হয়ে আছে। যেমনটা ভয় পেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে। আমি সেখান থেকে বেরিয়ে আসি। আমি মারিয়ার কাছে যাই, দেখি তখনও সে ঘুমোচ্ছে। আমি তার মাথার পেছনে বসে থাকি। কিছুক্ষণ পর ডাক্তার আসে আর চেক আপ করে জ্বর কমলে ছেড়ে দেয়। আমি মারিয়াকে নিয়ে বাসায় চলে আসি। মারিয়ার শরীর তারপর থেকে খারাপ হতে শুরু করে। রাতের বেলা হঠাৎ ঘুম থেকে জেগে উঠত আর বলতো আমাকে ছেড়ে দাও, আমি যাব না। মারিয়ার মানসিক সমস্যা শুরু হতে লাগে। 4 দিন কেটে যায়। 4টা দিন মারিয়া অনেক কষ্ট পেয়েছে। তার বোন তাকে নিয়ে যাবার নামে কষ্ট দিয়ে চলেছে, কিন্তু সে সেটা বুঝতে পারছে না। আমি সকালে মারিয়াকে নিয়ে বাসে উঠে পড়ি। গন্তব্য বান্দরবন। বাসটা ঠাক সময়ে ছেড়ে দেয়। মারিয়া আমাকে বাসের মধ্যে জিজ্ঞেস করে, আমরা কোথায় যাচ্ছি? বান্দরবন। সেখানকার মনোরম পরিবেশটা ঘুরে আসা হবে। আর সেখানে আমার এক বান্ধবীর বাসা। তারা আদিবাসী, তার কাছেই যাচ্ছি। মারিয়া আর কোনো কথা বলে না, চুপচাপ বাহিরের দৃশ্য দেখতে থাকে। এমন অবুঝ একটা মেয়ের ওপর দিয়ে কত ঝড় যাচ্ছে, ভাবতেই কেমন খারাপ লাগছে। কেমন বাচ্চাদের মতো বাইরে এক ধ্যানে তাকিয়ে আছে। কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছো কেন? কেন তাকাতে পারি না? না,
তোমার বউ তুমি দেখতেই পারো, কিন্তু আজ হঠাৎ এমনভাবে তাকিয়ে আছো কেন? আজকে তোমাকে বেশি সুন্দর লাগছে তাই। যা, কি বলো? সত্যি বলছি। হুম। মারিয়া আমার কাঁধের ওপর মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে। আমরা সন্ধ্যের দিকে বান্দরবন পৌঁছাই। বাস থেকে নামার আগে মারিয়াকে ঘুম থেকে ডেকে তুলি। তারপর বাস থেকে নেমে মারিয়াকে বোতল দিই হাতমুখ ধুয়ে নিতে। মারিয়া হাতমুখ ধুচ্ছিল, ততক্ষণে তরি চলে এসেছে। তরির সাথে একটা ছেলে এসেছে, কেমন চিকন রোগা টাইপের। তরি নিজেই পরিচয় করিয়ে দেয়, এটা আমার চাচাতো ভাই মনি। দেখতে চিকন হলেও অনেক বুদ্ধিমান আর ভালো ছেলে। তুই নিশ্চয় এর ওপর তুই জাদু করেছিস তাই এমন চিকন হয়ে আছে। আমার কথা শুনে তরি হাসতে শুরু করে। তুই এখনো আগের মতোই আছিস, একটুটা বদলাসনি। বদলানো মেয়েদের কাজ, আমাদের না। হয়েছে, আর ডায়লগবাজি করতে হবে না। তোর বউ কই? তারপর আমি তরিকে মারিয়ার সাথে পরিচয় করিয়ে দেই। তারপর তরির সাথে যেতে থাকি। কিছুদূর যাবার পর একটা অটোরিকশাতে উঠি। পাহাড়ের গা ঘেঁষে গাড়ি যেতে থাকে। অন্ধকারে অত কিছু না দেখা গেলেও অনুধাবন করা যাচ্ছে অনেক সুন্দর একটি জায়গা। তখন রাত প্রায় ৮টা। গাড়ি এক জায়গায় এসে থেমে যায়। আমি জিজ্ঞেস করি, আমরা চলে এসেছি? তরি উত্তর দেয়, না, এখন হেঁটে যেতে হবে ৫ মিনিট। হেঁটে যেতে হবে কেন? সামনে আর গাড়ি যাবে না, গাড়ির সীমানা এই পর্যন্তই, এর পরে যাওয়া নিষেধ। তরিদের আদিবাসী নিয়ম, আর পাহাড়ি রাস্তা, গাড়ির চেয়ে হেঁটে যাওয়াই ভালো। মারিয়া বাস থেকে নামার পর থেকে কোনো কথা বলেনি, চুপচাপ আমাদের সাথে হাঁটছে। মিনিট ৫ হাঁটার পর আমরা একটা জায়গায় উপস্থিত হই। সেখানে বাড়িগুলো দুই ধারি দিয়ে, মাঝখান দিয়ে যাতায়াতের রাস্তা। সেখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। এত মানুষ কেন দাঁড়িয়ে আছে? আমি তরির দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাই। তরি বলে, এরা কখনো রাজশাহীর মানুষ দেখেনি, তাই সবাই তোদের দেখার জন্য এসেছে। আমি আর কিছু বললাম না। তরির চাচাতো ভাই আমাদেরকে একটা রুমে নিয়ে গেল। রুমটা একটা পাহাড়ের মাথায়। যত সম্ভব এটা তরির বাড়ি। তরির বাবা এখানকার সর্দার। কিছুক্ষণ পর তরি খাবার নিয়ে আসে। এই নে খাবার, খেয়ে নে। আর কোনো সমস্যা হলে আমাকে ডাক দিস, আমি পাশেই থাকব। ঠিক আছে, আর তোর সব কাজ হয়ে যাবে। নিশ্চিন্তে ভাবিকে নিয়ে ঘুমা। তরি চলে গেল, আর যেতেই মারিয়ার প্রশ্ন, কিসের কাজের কথা বলছে? কালকে আমরা সব জায়গায় ঘুরব, তার বন্দোবস্তর কথা বলছে। ও। তারপর আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে জুনি জানের তরির ভাইয়ের ডাকে ঘুম ভাঙে। নামটা মেয়ের মনে হলেও সে ছেলে। আমরা ঘুম থেকে উঠি। মনি আজাদের একটা পাহাড়ের ওপর নিয়ে যায়। সেখানে তরির বাবা আরও কিছু লোক আগে থেকেই ছিল। আমরা ওখানে পৌঁছলাম। জায়গাটা এমন ছিল, পাহাড়ের মাথায় একটা জায়গায় নিচে প্লাস্টারের যত করা, কিন্তু সেটা কি দিয়ে করা জানি না। চারিধার দিয়ে পাথরের লসমা লসমা খুঁটি, গোল হয়ে আছে। জাজখানে দুটো শিকল আছে, রডের সাথে বাঁধা। একদম পাহাড়ের ওপরে জায়গাটা, চারদিকে পাহাড়, সবুজ। এমন সৌন্দর্যের মাঝে এমন ভয়ানক একটা জিনিস, এটা দেখে জারিয়া আমার হাত চেপে ধরে। তারপর তরি একটা পাত্রে কিছু পানি নিয়ে এসে আমাদের দেয় খেতে। আমরা পানিটা খেয়ে নেই, আর তখন ঘুম পেতে শুরু করে। হঠাৎ ঘুমিয়ে পড়ি। যখন চোখ খুলে তাকাই তখন দেখি চারিদিকে আলো জ্বলছে, রাত হয়ে গেছে। এতক্ষণ ঘুমিয়েছি? আমি উঠার চেষ্টা করি, কিন্তু পারি না। ভালো করে খেয়াল করে দেখি আমি ওই পাহাড়ের ওপরের যে লম্বা পিলার ছিল সেখানে হাত পা বাঁধা অবস্থায় দাঁড়িয়ে আছি। আর জারিয়া তার মধ্যে শুয়ে আছে, তার হাত দুটো শিকলে বাঁধা। জানি সে এখনও জাগা পায়নি। আমি চারিদিকে তাকাই, দেখি সেখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু কোথাও তরিকে দেখতে পাচ্ছি না। হঠাৎ কয়েকজন লোক সেখানে আসে, আর 7টা পিলারের নিচে 7 জন বসে কিসব বিড়বিড় করে বলতে থাকে। কিছুক্ষণ পর মারিয়া উঠে জারিয়ার হাত কেটে রক্ত নেয় একটা বাটিতে। জারিয়ার একটু হাত কাটলে আমার সে রাত ঘুম হয় না, আর এখন তার হাত কেটে রক্ত নিচ্ছে। আমার অনেক কষ্ট লাগছিল। জারিয়া ব্যথায় চিৎকার করে ওঠে। লোকটা এবার আমার কাছে আসে, আর আমার হাত থেকে রক্ত নেয়, আর 2টা রক্ত এক বাটিতে নেয়। রক্তের বাটিটার মধ্যে কয়েকটা সুই ফেলে দেয়, আর সেই রক্তের বাটিটা আগুনের মধ্যে দেয়।
কিছুক্ষণ পর বাটি বের করে আর সুইগুলো তুলে আর রক্তটা 7টা পিলারের মাথায় অল্প অল্প করে দেয়। তারপর সবাই নীরব হয়ে যায়। আমার ফোনে অ্যালার্ম দেওয়া ছিল রাত 12টার সময়, সেটা বেজে ওঠে। তার মানে তখন রাত 12টা বাজে। সবাই তখন নীরব, কোনো আওয়াজ নেই। চাঁদ তখন মাথার ওপরে কিরণ দিচ্ছে। হঠাৎ একজন উঠে সুইগুলো জারিয়ার হাতের মধ্যে চালিয়ে দেয়। মারিয়া গগন ফাটানো চিৎকার দেয়। আমার তখন অনেক কষ্ট লাগছিল, কিন্তু আমার তখন কিছু করার নেই, সব কিছু দেখা ছাড়া। কিছুক্ষণ পর সেখানে তরি আসে। আমি তাকে ইশারায় জিজ্ঞেস করি, কি হচ্ছে এটা? তরি আমাকে ইশারায় আশ্বস্ত করে। তরির বাবা সেখানে উপস্থিত হওয়ার পরেই সবাই কি সব বলছে আর হুই হুল্লার করছে। 7 জন লোক তখনও কি সব বিড়বিড় করে বলছে। মাঝখানে তখন আগুনের কুণ্ডলি জ্বলছে। কিছুক্ষণ পর একজন উঠে জারিয়ার হাত কেটে রক্ত নেয় একটা বাটিতে। জারিয়ার একটু হাত কাটলে আমার সেরাত ঘুম হয় না, আর এখন তার হাত কেটে রক্ত নিচ্ছে। আমার অনেক কষ্ট লাগছিল। জারিয়া ব্যথায় চিৎকার করে ওঠে। লোকটি এবার আমার কাছে আসে আর আমার হাত থেকে রক্ত নেয়, আর 2টা রক্ত এক বাটিতে নেয়। রক্তের বাটিটার মধ্যে কয়েকটা সুই ফেলে দেয়, আর সেই রক্তের বাটিটা আগুনের মধ্যে দেয়। কিছুক্ষণ পর বাটি বের করে আর সুইগুলো তুলে আর রক্তটা 7টা পিলারের মাথায় অল্প অল্প করে দেয়। তারপর সবাই নীরব হয়ে যায়। আমার ফোনে অ্যালার্ম দেওয়া ছিল রাত 12টার সময়, সেটা বেজে ওঠে। তার মানে তখন রাত 12টা বাজে। সবাই তখন নীরব, কোনো আওয়াজ নেই। চাঁদ তখন মাথার ওপরে কিরণ দিচ্ছে। হঠাৎ একজন উঠে সুইগুলো জারিয়ার হাতের মধ্যে চালিয়ে দেয়। মারিয়া গগন ফাটানো চিৎকার দেয়। আমার তখন অনেক কষ্ট লাগছিল, কিন্তু আমার তখন কিছু করার নেই, সব কিছু দেখা ছাড়া। কিছুক্ষণ পর জারিয়ার কথার স্বর পাল্টে যায়। সে বলে, আমার বোনকে আমি কত আগলে রাখি। তাকে কেউ কষ্ট দিলে তাকে আমি দুনিয়া থেকে পরপারে পাঠিয়ে দেই। আর তোরা আমার বোনকে এত কষ্ট দিচ্ছিস, তোদের কাউকে ছাড়ব না আমি। কথাটা বলেই জারিয়া শিকল ধরে টানাটানি করতে থাকে, কিন্তু শিকল ছিঁড়তে পারছিল না। সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। আমার বুক তখন ফেটে যাচ্ছে জারিয়ার কষ্ট দেখে। এমনটা হবে জানলে আমি নিয়েই আসতাম না। হঠাৎ চাঁদের ওপর থেকে একটা রশ্মি 7 পিলারের ওপর পড়ে, আর 7 পিলার থেকে 7টা আলোর রশ্মি জারিয়ার শরীরে পড়ে। আর তখন সবাই আদিবাসীদের ভাষায় কি সব বলতে থাকে আর চিল্লাতে থাকে। তরি আমার কাছে আসে আর আমার হাত পা খুলে দেয়। আমি দৌড়ে জারিয়ার কাছে যাই। জারিয়া তখন জ্ঞানশূন্য অবস্থায় পড়ে আছে। আমি জারিয়ার হাত থেকে সুইগুলো তুলে ফেলি আর তার হাতগুলো বেঁধে দেই। আর আমার শরীর থেকেও রক্ত বের হওয়ার জন্য আমিও জ্ঞান হারিয়ে ফেলি। যখন জ্ঞান ফেরে তখন দেখি বিছানায় শুয়ে আছি। পাশে তরি বসে আছে। আমি দরভর করে উঠে বসি। তরিকে জিজ্ঞেস করি, জারিয়া কোথায়? খুব বউয়ের চিন্তা না? বল না, মারিয়া কোথায়? আমার রুমে আছে, সম্পূর্ণ সুস্থ আছে। আমি তরিকে ধন্যবাদ দেই। তরি আমার কথা শুনে বলে, জাদু করে তোর বউকে কিন্তু উধাও করে দেব। কথা শুনে হাসি, বলি, সব ঠিক হয়ে গেছে, আর বাসায় গিয়ে আমি সব বলবো। এখন ঘুমাও। আমি জারিয়ার পাশে বাসি। জারিয়া আমার হাত ধরে থেকে ঘুমিয়ে পড়ে। আমি জারিয়ার মুখের দিকে তাকিয়ে থাকি। কত ধকল গেল মেয়েটার ওপর দিয়ে। যতই হোক, এখন যেন একটু শান্তি অনুভব করছি। গল্প এখানেই শেষ হল। সাগর ও মারিয়া কিছুটা স্বস্তি পেলেও সানজিদার অতৃপ্ত আত্মার ছায়া এখনও রহস্যময়। এই ঘটনার পরও তারা একে অপরের পাশে দাঁড়াতে বাধ্য। যদি আপনার মনে প্রশ্ন থাকে, সত্যিই কি অতিপ্রাকৃত ঘটনা নাকি শুধুই স্বপ্ন, তাহা শুধুই সময়ই বলবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও ভৌতিক গল্পের জন্য সঙ্গে থাকুন হঠাৎ ভূতের দেখা চ্যানেলে। আল্লাহ হাফেজ।